সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন্ডিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। এরপরে আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক। শরীফ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো রিপন, রাজনীতি তো মোটামুটি সব নির্বাচনমুখী সব কার্যক্রম, কেমন দেখছেন রাজনীতি? নির্বাচন নিয়ে একটু কম বেশি তো শঙ্কা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকে। আর প্রায় 1.5 বছরের মতো আপনার অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। এর মধ্য থেকে নানা শঙ্কা ছিল, নির্বাচনটা হচ্ছে কি না, সময় মতো হচ্ছে কি না, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের আলোচনা ছিল। আমি যে রাজনীতি করা মানুষ, আমি যেখানে যেতাম, সাংগঠনিক কাজে যেতাম, যে প্রান্তে মানুষ একেবারে নিরিবিলি একা পেলে জিজ্ঞেস করতো নির্বাচনটা হবে তো। এই যে মানে অর্থাৎ মানুষের মধ্যে একটা সন্দেহ ছিল, সেই সন্দেহটা আপনার তফসিল ঘোষণার পর থেকে সন্দেহটা কাটা শুরু হয়ে গেল এবং মানুষ বিশ্বাস করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসের নির্বাচন দেওয়ার ব্যাপারে তার আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তার আন্তরিকতা নিয়েও মানুষের এখন কিন্তু কোনো মানে প্রশ্ন নাই। এটা একটা ভালো দিক, অর্থাৎ সরকার প্রধানের প্রতি মানুষের আস্থা আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে তো মানে বিরোধ থাকে, ভেজাল থাকে, স্বাভাবিক। এর মধ্য থেকে গতকালকে সেই সংখ্যাটা অনেকটা কেটেছে। বিশেষ করে আপনার জামাত ইসলামী অ্যান্ড আদার ইসলামিস্ট পার্টিস, তারা যে মানে তাদের যে 8 দলীয় যে জোটটার কথা তারা বলতেন, সেই জোটটি মোটামুটি একটা ফর্ম নিয়েছে এবং এডিশনালি ওই জোটটার সাথে আরও 2টো দল, ছাত্রদের একাংশের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলটি এনসিপি এবং আপনার কর্নেল অলি আহমেদের সংগঠন এলডিপি, তারাও যোগদান করেছেন। ফলে আমার কাছে যেটা মনে হলো যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিপরীতে ইসলামিস্ট ফোর্সেসদের একটা মানে তাদের যে একটা ইউনিটি করার যে অ্যাটেম্পট, সেটা মোটামুটি তারা সক্ষম হয়েছেন। ফলে বলা যেতে পারে যে নির্বাচনটা মানে একটা পক্ষ পাওয়া গেল, একটা প্রতিপক্ষ পাওয়া গেল, অথবা একটা দুটো প্রতিদ্বন্দ্বী জোটও আপনি পেলেন। যেহেতু সক্রিয় 2টো প্রতিদ্বন্দ্বী জোট নির্বাচনী মাঠে আছে, সেক্ষেত্রে তো আপনার নির্বাচন নিয়ে ইউজুয়ালি মানে খুব সাধারণ বিবেচনায় দৃষ্টিতে মানে সংখ্যার মেঘটা কেটে যাওয়ারই কথা। কেটে যাওয়ার কথা, কিন্তু কাটে না অনেক সময়। কারণ এটাতে বাংলাদেশের নির্বাচন তো বাংলাদেশ ঠিক করে না। এটা অনেকটা মানে অনেকটাই সত্য। এটা মানে আপনার কথাকে আপনার করা যাবে না, ডিনাই করা যাবে না। কারণ আমরা একসময় দেখলাম 2006 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোর নির্বাচনে যোগদানের আয়োজন, প্রস্তুতি, তফসিল ঘোষণা, মার্কা বিতরণ, হোয়াট নট, ক্যাম্পেইন, পোস্টার লাগানো। দেন অল অন এ সাডেন আপনার তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তারা এবং তাদের সহযোগী জোটের সদস্যরা তারা হঠাৎ করে বেঁকে বসলেন এবং নির্বাচন বর্জন করলেন। এবং এই যে বর্জন করাটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তো প্রধানত তো আমি রাজনৈতিক কর্মী, এতে কোনো সন্দেহ নেই। আর বাদ বাকি হচ্ছে রাজনীতির যে পার্টগুলো, ঘটনা প্রবাহ, এগুলোর মানে এইগুলো অনুশীলনগুলো আমি একটু কাছ থেকে মানে চর্চা বা পর্যবেক্ষণ দুটোই করি। তাতে করে আমার যেটা মনে হয়েছিল 2006-এর ঘটনাটা, 7-এর ঘটনাটা, সেটা হলো যে আপনার বহিঃশক্তি, আঞ্চলিক শক্তির অঙ্গুলে হেলনে অথবা তাদের ইশারায় বা তাদের ইচ্ছায় আপনার হঠাৎ করে নির্বাচনী রেস থেকে আপনার তৎকালীন প্রধান বিরোধী দল এবং তাদের সহযোগী দলগুলো তারা নির্বাচনের মাঠ থেকে সরে গেলেন এবং ফলে একটা অনাকাঙ্ক্ষিতভাবে একটা নতুন পরিবেশ তৈরি হলো। এবং তখন বিএনপির পক্ষে বা বিএনপির সহযোগী দলগুলোর পক্ষে এককভাবে নির্বাচন ক্যারি করা সম্ভব ছিল না এবং সেটা অ্যাকসেপ্টেবল হতো না। ওই নির্বাচনে অনেক কাহিনী এখনো অজানা আছে, রাইট? তো সেটা আমরা যেটুকু জানি, তো কিন্তু ওই নির্বাচনে দুই পক্ষেরই ভূমিকা ছিল অন্যরকম। কারণ কেউ চেয়েছেন যে নির্বাচনে আসুক, আর কেউ চেয়েছেন যে নির্বাচনে যাব না। হ্যাঁ, সেটার কারণে যে ফাইনাল নির্বাচনটা হলো না। বাট এর পেছনে তো মানে আপনার সুতো টানাটানির লোকজন তো ছিল দেশের বাইরে, অনেক ছিল। তো আমরা আশা করব যে দেশের জন্য খুব নির্বাচনটা দরকার, মানে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য, বা যেটা আমরা বাংলা যদি বলি একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদের দেশে নির্বাচনটা খুব জরুরি, একটা নির্বাচিত সরকার হওয়াটা খুব জরুরি। সুতরাং সকল রাজনৈতিক দলগুলোর তারা দেশপ্রেমের চেতনায় তারা উজ্জীবিত থেকে
দেশটাকে নির্বাচন দিকে নিয়ে যাবেন এবং দেশবাসীকে একটা নির্বাচিত সরকার উপহার দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। কি শরীফ ভাই, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, রিপন ভাইকেও শুভেচ্ছা। রিপন ভাই অনেকটা আশার আলো দেখিয়েছেন। আমাদের সাথে কতগুলো ইতিহাসের কথাও বলেছেন যে ইতিহাসের মধ্যে শঙ্কা লুকিয়ে আছে। আমাদের এখানে আমি ওই অংশটাকে প্রায়োরিটি দিব, শঙ্কা এখনো আছে। নির্বাচনটা আমাদের দরকার, শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া না, মানুষের মধ্যে একটা রুদ্ধশ্বাস অবস্থা, নিরাপত্তাহীনতা। দেশের নিরাপত্তার দায়িত্ব ছোট ছোট মিলিশিয়া গ্রুপ গ্রহণ করেছে এবং তাদের চোখে তারাই ঠিক করে দিচ্ছে কে দোষী, কে অপরাধী, কে সাধু, কে সন্ন্যাসী। এবং ঘোষণা দিয়ে সম্পদের উপরে হামলা, মানুষের বাড়িঘরে হামলা, এই কাজগুলো হচ্ছে। এটা বন্ধ করার জন্য সরকারের যে উদ্যোগটা থাকা দরকার ছিল সেটি নেই। দ্বিতীয়ত, আমাদের অর্থনীতি একটা ভয়ঙ্কর ভগ্ন দশার মধ্যে পড়ে আছে এবং যারা কয়েক মাস আগে পর্যন্ত সরকারের পিঠ চাপড়ে দিয়েছে, যে বিশ্বব্যাংক, যে না খুবই ভালো করছে, তারা এখন এসে বলছে যে নির্বাচিত সরকার ছাড়া আমরা তোমাদের পেন্ডিং লোন সেটাও আমরা দেব না। কারণ তারা কতগুলো ইন্ডিকেটর তাদেরকে বলে দিচ্ছে যে এখানকার অবস্থা সংকটাপন্ন। আবার একটা অনির্বাচিত এই ধরনের একটা সরকার অনন্তকাল ক্ষমতায় থাকবে সেটাও কাঙ্ক্ষিত না। সেই কারণে এখানে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনটা হয়তো আমাদের শতভাগ প্রত্যাশা পূরণ করতে পারবে না, তারপরেও একটা নির্বাচন প্রয়োজন। কারণ হলো ওই যে সরকারের যে ভেতরের অনেক রকমের রসায়নের খবর আমরা খবর পাই। এখন পর্যন্ত আমার ধারণা যে এই সরকারের বেনিফিশিয়ারি যারা, বেনিফিশিয়ারির মধ্যে বিভিন্ন টার্মে ভাগ করা আছে। শর্ট টার্ম বেনিফিশিয়ারি, 15 বছর যে আমলাটা কোথাও পোস্টিং পাননি, কোণঠাসা অবস্থায় ছিলেন আগের সরকারের কারণে, তিনি মাত্র 1 বছর বা 14 মাস 16 মাস তিনি দায়িত্বে আছেন। নিশ্চয়ই এদের মধ্যে কেউ কেউ, আমি সবার কথা বলছি না, কেউ কেউ চাইবে যে 15 বছর দায়িত্ব পাইনি, এখন দায়িত্বটা পেয়েছি, কেন 16 মাস 25 মাস হলে অসুবিধা কি? কারণ তাদের ধারণা নতুন সরকার আসলে তো আমাকে এখানে নতুনদেরকে দায়িত্ব দিবে। সরকারের ভেতর থেকেও একটা ইচ্ছা আছে এবং মাঝে মধ্যে পত্রপত্রিকায় খবরগুলো আসে। তার থেকে সেই খবর আবার কেউ যদি মানুষের কাছে জানায় তার বিরুদ্ধে মামলাও হয়, শুরু হয়েছে আর কি। তো এইগুলো মিলিয়ে আরেকটা রিপন ভাই যথার্থ বলেছেন যে এটা আমারও মনে হয়, একসময় আমাদের এখানে বসন্ত আসলে ফুল ফুটত, এখন শুধু বসন্ত আসলে ফুল ফোটে না, ইউরোপ ইউনিয়ন চাইছে কিনা যে পলাশ ফুল ফুটুক, তার উপরে ভিত্তি করে পলাশ ফুল ফুটে। আমাদের নদীতে যে জোয়ার আসে, ভারত সরকার চাইছে কিনা, যদি চায় তাহলে যেখানে কোনোদিন বন্যা হয় না সে ফেনী শহর ডুবিয়ে দিতে পারে। সুতরাং কেবলমাত্র আমাদের ডোমেস্টিক ইস্যুগুলো নির্বাচনের জন্য একমাত্র শর্ত না। আমাদের আশপাশের যে খেলোয়াড়রা আছে, রিজিওনাল খেলোয়াড় আছে, একটু দূরের যারা আছেন, তাদেরও অনেকটা ইচ্ছা অনিচ্ছা নির্ভর করে এবং এইখানে অনেকগুলো পাওয়ারের জেনারেট করার মতন ফোর্স দাঁড়িয়ে গেছে। একসময় বলা হতো জনগণ সকল ক্ষমতার উৎস, 51% পাবলিক আপনার পক্ষে আছে, আপনি পাওয়ারে গেলেন। এখন সেটা না, তার সাথে সিভিল ব্রোক্রেসি আপনার সাথে আছে কিনা, মিলিটারি ব্রোক্রেসি আছে কিনা, ইন্ডিয়ার ভূমিকা কি, আমেরিকার ভূমিকা কি, ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা কি, এই সবগুলো বিবেচনায় রেখে তারপরে আপনাকে কাউন্ট করতে হয় যে আমার পক্ষে ইয়েস এইদিকে বেশি না ওইদিকে বেশি। সুতরাং এই সংশয়গুলো আছে। আর নির্বাচনকালীন সময়ে যে আইন শৃঙ্খলার অবস্থা কিভাবে রক্ষা করা হবে এটি সরকারও জানে না। একটু আগে দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি এই সীমান্ত রক্ষার যে বাহিনী, সেই বাহিনী তার অধীনে, তিনি বলছেন সীমান্ত থেকে প্রচুর অস্ত্র ঢুকছে। উনি এটা কাকে বললেন, এটি আমাদের জেনে কি হবে, উনি কি আমাদেরকে সতর্ক করছেন কিনা যে তোমরা ঘর থেকে বের হবে না? তো অস্ত্র যদি এসে থাকে তো ধরার দায়িত্ব তো তার, তিনি কেন আমাকে মেসেজ দেন? আমি তো তাকে অ্যাকশনে দেখতে চাই। মানে এই ধরনের দায় দায়িত্ব অন্যের উপরে চাপিয়ে দেওয়া। আর মাঝে মধ্যে আমরা কিন্তু দেখছি বিভিন্ন জায়গা থেকে একটু জল ঘোলা করার একটা চেষ্টা আছে। বিশেষ করে এই অংশটা একেবারে তারেক রহমানের দেশে ফেরার পরে যে দমে গেছে আমার কাছে মনে হয় না। একবার যদি এই ধরনের জায়গায় কেউ টার্গেট করে, একবার হিট করে, ব্যর্থ হলে আবার একটা সময় নেয়, তারপরে আবার
এরপরে আবার আঘাত করার চেষ্টা করে। সুতরাং যে ফোর্সগুলো এখানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হোক চেয়েছিল, সেটি কারো লাশকে সামনে রেখে না, কোনো প্রফেসর ইউনূস তো বলছেন যে নির্বাচন হতেই হবে এবং তিনি নির্বাচনে উনি চান যে নির্বাচনটা হোক এবং তিনি নির্বাচন দিয়ে চলেও যেতে চান। কিন্তু সরকারের ভেতরের একটা অংশ, আপনি যেটা বললেন, তারা কিভাবে শক্তিশালী অথবা তারা কিভাবে ভূমিকা রাখছে আমি ঠিক বুঝতে পারছি না। মতলব একটা ব্যাপার আমার কাছে মনে হয়, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড যদি গভর্নমেন্টও থাকে, তার ভেতরে অনেকগুলো লেয়ার থাকে। আর এই ধরনের একটা সরকার, যে সরকারের একটা বড় অংশ আমরা কেউই জানতাম না, এখানে কয়েকজন উপদেষ্টা আছে, আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আপনারা তার নাম শুনেন নাই কারণ রিপোর্টে লেখেননি। আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমরা নাম শুনিনি। স্বাস্থ্য উপদেষ্টা, আমি উপদেষ্টা হওয়ার পরে শুনেছি। তো একটা সরকারের মধ্যে অনেকগুলো সরকার আছে। একই সাথে এই ঘটনাটা এর আগে ছিল না। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, দেশের বাইরের থেকে দেশের অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে ইউটিউবে ভিডিও ছেড়ে ঘটনাকে প্রভাবিত করার একটা শক্তিশালী গ্রুপ দাঁড়িয়ে গেছে, প্রবণতাটা আছে। এবং তারা এক ধরনের জয় পরাজয় নির্ধারণ করে দিচ্ছে এবং তাদের অ্যাটিটিউড, তাদের ভাষা, তাদের শব্দচয়ন, কখনো কখনো মনে হয় যে তারা সম্ভবত বাইরে আরেকটা বিকল্প সরকার, এবং এই সরকারটা, ডোমেস্টিক যে গভর্নমেন্টটা আছে তার থেকে পাওয়ারফুল সেই সরকারটা, এবং তারা কিন্তু বলে দিচ্ছে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে। সুতরাং এই সমস্ত যে অংশগুলো, মানে প্রতিক্রিয়াশীল যে অংশগুলো, যে নেতিবাচক যে ফোর্সগুলো, তারা সবাই একত্রিত হয়ে যে এখানে হ্যাঁ একটা ছোটোখাটো ঘটনা ঘটানো খুব কঠিন কিছু না। আমরা কিন্তু হাদি আমাদের অনেকের স্নেহভাজন, সবার পরিচিত। আমি একদিন তাকে বলেছিও, যে টিভির সামনে দেখি হেঁটে যাচ্ছে, আমি বললাম যে তুমি একা একা হাঁটো কেন, রিক্সা ওঠো, সাথে একটা বন্ধু। ও তো আত্মবিশ্বাস ছিল যে আমাকে হয়তো কেউ বলবে না, পরে তো সে নিজেই বলেছে, কিন্তু কি একটা ঘটনা ঘটে কি হয়ে গেল আর কি। সুতরাং এই ফোর্সগুলো কেউ না কেউ করেছে, আমরা হয়তো ধরতে পারছি না, কেউ না তো কেউ করেছে। তো না, মোটামুটি আইডেন্টিফাইডও মোটামুটি। তো এখন এই যে ঘটনা ঘটিয়ে দেওয়া, একটা রক্তপাতের ঘটনা এবং তারপরে যে পরিস্থিতি, তো এই ধরনের অনেক সময় সরাসরি শত্রু পক্ষের ভিতরে তৃতীয় পক্ষ তো অনেক সময় বসে থাকে, তারা ভিতরটা ঘটনা ঘটিয়ে দিয়ে যায়। তো আমাদের এখানে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার রিবিল্ড হোক, এটা তো অনেকেই চায় না। সেটা দূরেও আছে, কাছেও আছে। আমরা সবসময় বলি যে ওপার থেকে, সীমান্তের ওপার, দূর থেকেও আছে, নানা জায়গা থেকে এই খেলোয়াড়রা আছে। এই জায়গাতে আমি অনেক ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান রিপন, এবার যেটা হচ্ছে, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে মব ভায়োলেন্স এবং আরেকটা হচ্ছে এআই। এআইয়ের ব্যাপারে আমি আপনার সাথে অনেকটাই একমত, এবং ইতিমধ্যে এআই ডেমনস্ট্রেটও করছে, অনেক তথ্য বিকৃতির ঘটনা ঘটছে আমরা জানি। তো এটার ব্যাপারে আমাদের খুবই সচেতন থাকতে হবে। তাই এটা ঠিক যে মোটামুটি মানুষ কিন্তু এখন কোনটা এআই এবং কোনটা এআই না কিছুটা হলো মানে আগাম বুঝতে পারছে, এটা সত্য। মব ভায়োলেন্সটা বোধ হয় খুব হালে পানি পাবে না। পার্টিকুলারলি আমি যদি বলতে চাই, যদি ধরুন যদি আপনার ডেইলি স্টার, প্রথম আলো, সায়ানট, উদীচী, এসব প্রতিষ্ঠানগুলোর প্রতি যে মব ক্রিয়েট করা হয়েছিল, এটার বিপরীতে কিন্তু মানে পিপুল ইন জেনারেল, তারা বিপরীত জনমতটাই বেশি। ইয়েস, এবং সেটা কিন্তু মানে মানুষ এটাকে একেবারেই পছন্দ করে রুখে দাঁড়িয়েছে। ফলে যারা এটা ক্রিয়েট করেছে, যারা এটার এই পরিস্থিতিটাকে আরও উস্কে দিয়ে আরও নতুন মাত্রা নিয়ে যাওয়ার যাদের কোনো অভিলাষ ছিল অথবা চক্রান্ত ছিল, যেটাই বলি না কেন, সেই শক্তিটা সাময়িকভাবে হলো অবদমিত হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে তারা কিন্তু নিজেরাও বোধহয় এখন অ্যাসেস করছেন তাতে এদের লস হয়েছে এই ঘটনায়। সুতরাং নতুন করে ওই চেহারাটা আবার প্রকাশ করলে ভিন্ন ফরম্যাটে হইতে পারে, এটা খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা, খুবই ডিফিকাল্ট হবে, কারণ এই শক্তিটি চিহ্নিত যে কারা এটা করছে। মানুষ এটা মানে পছন্দ করছে না, আর মানুষ যদি পছন্দ না করে তাহলে সেটা কিন্তু একটা হচ্ছে যে অসহায়ত্ব, মানুষের অসহায়ত্ব থাকে, তখন আপনি অসহায়ত্বকে পুঁজি করে তখন অনেক কিছু করা যায়। কিন্তু ব্যাপক মানুষ যখন এটাকে মানে অপছন্দ করে, তখন কিন্তু সেটা করা এবং এটা চালিয়ে যাওয়াটা খুব কঠিন। আমি শরীফের একটা কথার উদাহরণ টানতে চাই। মানে উনি
আমলাদের কথা বলেছেন, জনগণের পাশে থাকার কথা বলেছেন। জনগণ যদি ওই 51%-এর কথা বলেছেন, 51% অথবা আরও বেশি যদি জনগণ যদি কোনো সরকারের পেছনে থাকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, বিজনেস কনসোর্টিয়ামের কথা বলেন, তারা জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারে এটা আমার মনে হয়নি। জনগণের শক্তিটা যখন বড় হয়ে যায়, জনগণের আওয়াজটা যখন বড় হয়ে যায়, সেজন্য বলা হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস। তো জনগণ যখন ক্ষমতার উৎস হয়ে যায় এবং কোনো সরকার যদি জনগণকে তার ক্ষমতার উৎসটাকে প্রকৃতপক্ষেই ধারণ করে এবং বিবেচনায় নেয়, তাহলে কিন্তু আসলে এর পাশের যে সাইডলাইন শক্তি, যেগুলো শক্তি বলে বিবেচনা করা হয়, তারা কিন্তু তাদের এই মানে মাথাটা বা অত তাদের অন্য কোনো বিলাস তারা খাটাতে পারেন না। এই যে সেক্টরগুলো আপনি কথা বলেন, ব্যুরোক্রেসি বলেন ইন বোথ সিভিল অ্যান্ড মিলিটারি টার্মস, অথবা আপনার বিজনেস কমিউনিটির কথা যখন বলেন, তখন সরকারটা খুব দুর্বল হতে হয়। খুব ভঙ্গুর সরকার না থাকলে এগুলো ঠিক ওদের ওই ডানা মানে মেলতে পারে না। আপনি দেখবেন শেখ হাসিনাকে অনেক কথা মানতে হতো, শুনতে হতো, বিকজ শি ওয়াজ নট এন ইলেক্টেড গভর্নমেন্ট। সেটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না। যখন গভর্নমেন্ট ইলেক্টেড থাকে, যখন সেই গভর্নমেন্ট জনগণ থাকে, তখন কেন XYZ এর ওই যে তোমাকে চাই বলে বিজনেসম্যানরা গান গাইতো প্রধানমন্ত্রীর সামনে রেখে, এই গান গাওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে এখন যখন 8 লাইন হেডিং দিতে হয়, আবার মানে পরবর্তী পরিস্থিতি যখন 8 লাইন হেডিং দিতে হয় অথবা বন্দনা করতে হয়, তার কারণটা হচ্ছে যে আপনার পাপের খেসারত দিতে হয়। এটা অতিরিক্ত পাপ না করলে, আপনি যদি খুব নিউট্রাল পজিশন, আমি যদি মতিবার কথা বলি, মতিবার কাগজ যদি খুব নিউট্রাল পজিশন অথবা যদি এক নৈর্ব্যক্তিক পজিশনে যদি উনি থাকতে পারেন, নির্মোহ পজিশন যদি থাকতে পারেন, তাহলে ওনাকে কারোর 8 কলাম হেডিংও দেওয়ার দরকার পড়বে না, 8 কলাম ছবি ছাপানোর দরকার পড়বে না, হে মহাবীরও বলার দরকার পড়বে না, অথবা হে খলনায়কও বলার প্রয়োজন পড়বে না। এটা তখনই বলতে হয় আপনি যখন কোনো রেজিমের পেছনে অন্যায় স্বার্থ নেয়ার জন্য দেশটাকে লুটপাটের অংশীদার হয়ে যাবেন এবং তার স্বৈরতন্ত্রের সাপোর্টার হয়ে যাবেন। স্বৈরতন্ত্র তো একটা শক্তি না। এই স্বৈরতন্ত্রকে নানা শ্রেণী পেশার সমর্থন যোগায়। যেমন মিডিয়ার লোকেরা যখন বাহ করে, তখন তো মনে করে যে না, আমি তো ভালোই করতেছি, আমার কথাবার্তা যা বলছে সেটাই আমার ইচ্ছা মতো আমি ডাকবো, ইচ্ছা মতো বের করে দেবো, ডাকবো না, এর বিজ্ঞাপন দেবো, ওরে বন্ধ করবো, ওরে চালু করবো। এই ক্ষমতাটা যখন সে ভোগ করবে, তখন তো তার একটা চাটুকার শ্রেণী তৈরি হবে। বিজনেসম্যানের মধ্যেও তাই হবে, সরকারি চাকরিতেও তাই হবে। আপনার পোস্ট নাই, এক গাদের ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট এডিশনাল সেক্রেটারি বানাবেন, চেয়ার নাই, বানায় রাখতেছেন কি জন্য? ওরা আপনার বেশ করে মানে হাত কসলায়। তারপরে যে তাদের পোস্টিং হয়েছে যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় চলে যায় ওইখানে ফুলের মালা দিতে, এটা তো তাদের মানে সাবজেক্ট না, সোজা কথা। এই কাজগুলো কারা করে, অথবা ভবিষ্যতে কাজগুলো কারা করবে? এর পরবর্তীতে আপনি এখন দেখবেন, যদি আপনি ইভেন সম্প্রতি যদি নিউজ পেপারের চেহারাগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন কি যে ওই সব সংবাদপত্রেই, ওই সব সম্পাদকরাই যারা ইতিপূর্বে 15 বছরের স্বৈরাচারকে তেল মেরেছে, স্বৈরাচারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, অথবা আপনার 111-কে সমর্থন করেছে, মানে পাপের ঘোড়াটা যখন অনেক ভারী হয়ে যায়, তখন সেটাকে স্খলন করার জন্য তখন কখনো কখনো জনগণের কাছে মানে আপনার ব্যাককলের মতো দাঁত কেলায় হাসতে হয়, আদারওয়াইজ মানে এটা করতে হয় না। তা আমি যেটা বলতে চাই কি, জনগণ পাশে থাকলে আসলে এইগুলো কোনো সমস্যা না। এক আর আমলাদের কথা বলেছেন, আমি কখনো আমলাতন্ত্রের লোক না, জীবনে চাকরি বাকরি করার এডিবিতে কিছুদিন চাকরি করলাম, সেটা তো আপনি না, মানে ওটা তো অ্যাডভাইজারি ক্যাপাসিটি, ওখানে তো আমার ইনফ্যাক্ট না কি বলে চাকরি না, হোয়াট এভার। ওখানে আমি যে কথাটা বলতে চাই, আপনি যাদের কথা উল্লেখ করলেন, যে ডেপুটি সেক্রেটারি, যে জয়েন্ট এডিশনাল সেক্রেটারি যারা আছে, রেজিম চেঞ্জ হলে সমস্যাটা কোথায়? এখন বলতে পারেন যে একটা ভালো জায়গায় আছে, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে দেখা গেলো তার তুলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানাই দিল। ও যদি দুর্নীতিগ্রস্ত লোক না হয়, ওর তুলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানালো, সমস্যাটা কি? বেতন তো একই, পদমর্যাদা একই, গাড়িও আছে। ও তো সেই কানবে, কে কানবে? যার ঘুষ বাণিজ্য নাই সে কানবে। অনেকে বলে কি, মোটিভাই আর একটু সময় নেই স্লাইড, সেটা হচ্ছে যে আপনার আমাদের যেটা কথা আছে, হিল ট্র্যাক্সে পোস্টিং দিলে তাকে কান্নাকাটি, পানিশমেন্ট পোস্ট। হোয়াই হিল ট্র্যাক্সে পানিশমেন্ট পোস্টিং হবে? আমি তো মনে করি এভরি ব্রিলিয়ান্ট অফিসার একেবারে যার লেভেল থেকে তার হিল ট্র্যাক্স থেকে আসা উচিত, এবং হিল ট্র্যাক্সে সার্ভ করেছে। আমি সেই অফিসারটাকে আমি আরও মূল্যায়ন করতে চাই। এই কারণে যেমন দেখবেন আর্মিতে যে অফিসারটি হিলে কাজ করে নাই, হিলে তার কন্ট্রিবিউশন ছিল না তার বাহিনীতে,
সে তো পরবর্তীতে পদোন্নতির জন্য যোগ্য হয় না আনঅফিসিয়ালি। খুব সোজা কথা, আপনি একটা দারোগা, ও হিলে কাজ করে নাই, ওসি হিলে কাজ করে নাই, এসপি হিলে কাজ করে নাই, ডিআইজি ওখানকার কাজ করে নাই, বা ডিসি কাজ করে নাই, ইউনো কাজ করে না, ও বেটা তো সেক্রেটারির যোগ্য না, ওদের দেশের সমস্যা। আমি বলতেছি গোপালগঞ্জ টু হিল, বরিশাল টু চট্টগ্রাম, মানে নানা ভ্যারাইটিতে, নানা নানা প্রাকৃতিক মানে বৈচিত্র্যের মধ্যে যার কাজের অভিজ্ঞতাতে তিনি তো একজন প্রজাতন্ত্রে ভালো কর্মকর্তা হওয়ার কথা। এই জিনিসগুলো একটা নির্বাচিত সরকার যদি আসে, একটা গণতান্ত্রিক সরকার আসলে সে মানুষের কথা শোনে। আর যে গণতান্ত্রিক সরকার না, সে মানুষের কথা শোনে না, মানে আপনার কি বলে কোনো কারোর কথাই সে শোনে না। ওর ক্ষমতাটা চেয়ারটা রক্ষা করার জন্য সে যা ইচ্ছা তাই করে। ওই জায়গাটা ভেঙে দিতে চাই আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। এখন এই মুহূর্তে নিশ্চয়ই যে আপনি দেখেছেন জোট, পাল্টা জোট, এটা অনেকগুলো হচ্ছে, ভাঙ্গন হচ্ছে দলের মধ্যে দিয়ে। অভ্যুত্থানের অন্যতম শক্তি এনসিপি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে তারা পরবর্তীতে রাজনৈতিক দল হলো এনসিপি। এখানে মানে বিভক্তি চরমভাবে দেখা দিয়েছে। এই বিভক্তিটা কেন? ধন্যবাদ। এটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, স্বার্থ নিয়ে এই বিভক্তিটা তৈরি হয়েছে। এনসিপির গঠন এটাকে আমাকে উদ্বুদ্ধ করেছিল এই কারণে যে যখন বাংলাদেশের তরুণদের একটা বিরাট অংশ পলিটিক্সকে হেট করি এই কথা বলেছে, তখন এই শিক্ষার্থীরা সে বিসিএস পরীক্ষার পেছনে ছোটেনি, সে সরকারি চাকরিতে যায়নি, সে ভেবেছিল যে দেশে একটা ইতিবাচক রাজনীতি সে শুরু করবে এবং নিজেরাই উদ্যোগটা গ্রহণ, নতুন বাংলার স্বপ্ন, নতুন স্বপ্ন দেখে। আমি ওই সময় মানে একেবারে অকুণ্ঠ চিত্তে তাদেরকে সমর্থন করেছি অনেকের সাথে। তো এখন শুধুমাত্র তারা এই বক্তব্যই দেয়নি, পাশাপাশি তারা একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল যে তাদের চোখে বাংলাদেশটা কেমন হবে, গণতন্ত্রের উত্তরণের যাত্রাটা কেমন হবে। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে ওই বক্তব্যের সঙ্গে এখনকার যে পজিশন, এই পজিশনের কোনো মিল নেই। বেশিরভাগ দলের সঙ্গে এনসিপির বড় একটা ব্যবধানের জায়গাটা হচ্ছে জুলাই ঘোষণা, যেটা জুলাই সনদ, এইটা নিয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। কেন? এখানে আইনগত কোনো বাধ্যবাধকতা বা ভিত্তি নেই। এই পয়েন্ট থেকে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। জুলাই সনদে স্বাক্ষর কারা করেছে? তারা যাদের সাথে জোটে গেছে, প্রায় সব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। তাহলে যে পয়েন্টে আপনার সাথে আমার মূল বিরোধ, সেই পয়েন্ট দুই পক্ষে আছি, আমি কিভাবে এই জামাতের সঙ্গে বা যে কোনো দল, এটা আমি শুধু জামাতের কথা বলছি না, তারা যদি বিএনপির সঙ্গে যেত আমি একই কথা বলতাম যে আপনার যে বেসিক যে জায়গাটা, সেই জায়গাটা আপনার তো আপোষ হতে পারে না। আপনার বলা উচিত ছিল যে এই দলগুলো জুলাইয়ের স্পিরিট থেকে সরে গেছে, সেই কারণে আমরা এসেছি, আমরা জুলাইয়ের যে অসমাপ্ত কাজ সেই কাজগুলো আমরা শেষ করব। এক। দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি তারা নানা রকমের কথা বলে, বিএনপির বিরুদ্ধে তাদের অজস্র অভিযোগ। কিন্তু এই যে আসিফ ভুঁইয়া, তার সম্পর্কে তো অনেক রকমের কথা আছে। তার যে অস্বচ্ছতা, আমরা শুনেছিলাম যে উপদেষ্টারা সম্পদের হিসাব দেবে। আমি ধরে নিচ্ছি বিএনপি খুবই খারাপ, পলিটিশিয়ান, জামাতের নেতারা খারাপ, অন্যরা সবাই খারাপ, আমি বললাম না, আপনি ধরে নেবেন না। আচ্ছা, আমি সেটা বলবো আপনাকে, এরপরে বলবো। তো আমি ধরে নিলাম যে তাদেরকে আমি যেহেতু সমালোচনা করি, ভালো না। তো আসিফ সজীব ভুঁইয়া, উনি তো প্রায় 1.5 বছর মন্ত্রী, উনি কি দৃষ্টিনন্দন কিছু কি দেখিয়েছেন আমাদের কাছে? না। বৈষম্য বিরোধী যে আন্দোলনটা শুরু হলো যে প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্ম থেকে উনি মন্ত্রী হলেন, কিন্তু নিজের এলাকার ডেভেলপমেন্টের জন্য সারা দেশকে বঞ্চিত করে তিনি কিভাবে 700 কোটি টাকার প্রকল্প নিজের এলাকায় নিয়ে যান? তার অর্থ হচ্ছে বৈষম্য বিরোধী যে আন্দোলনটার বেসিক যে জায়গাটা, সেইটা তারা লঙ্ঘন করেছে। তৃতীয়ত হচ্ছে যে এখন এতগুলো জায়গায় সারা দেশের প্রার্থীদেরকে ডেকে এনে, আপনার রাজনীতিতে স্বচ্ছতা এটা গুরুত্বপূর্ণ। আপনার এখানে সবাই আপনার মিত্র না, কিন্তু আমরা প্ল্যাটফর্মের বাইরে কারোর সাথে আমাদের একটা বন্ধুত্ব থাকে। রাজনীতিতে একটা সামাজিক সম্পর্ক, আমরা ছাত্র রাজনীতি যখন করেছি আমরা ঝগড়াঝাটি করেছি, কিন্তু ব্যক্তিগত একটা সম্পর্ক থাকে। আপনি গত 1 মাস ধরে আলোচনা করলেন এবি পার্টির সঙ্গে, রাষ্ট্র সংস্কারের সাথে অন্যদের সঙ্গে, বললেন যে আমরা একটা সংস্কার জোট করব, এবং আপনি জোট করলেন।
কিন্তু একই সময়ে এখন আমরা এসে দেখতে পাচ্ছি গোপনে আপনি এই দলগুলো নামই দিল গণতান্ত্রিক সংস্কার। গণতান্ত্রিক সংস্কার জোট, এখন এসে দেখতে পাচ্ছি এই যে গতকালকে যে আপনি যে মিটিংটা করলো এনসিপি, নিশ্চয়ই গতকাল সকালে বসে সন্ধ্যায় সিদ্ধান্ত নেয়নি, এরা দীর্ঘদিন ধরে ভেতরে ভেতরে আলোচনাটা করছিল, মানে গুপ্ত আলোচনা। তার অর্থ হচ্ছে আপনি এবি পার্টি চলে যাচ্ছে গেল, কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন সে ছোট হতে পারে, কিন্তু রাজনীতিতে তার তো একটা সম্মান আছে, সে তো গত তার একটা রাজনীতিও আছে। আপনি তাকে তার সাথে এই যে ধোঁকাবাজিটা করলেন, এটা তো সেই এহিয়া খানের মতন উপরে শেখ মুজিবের সাথে আলোচনার নিচে অস্ত্র নিয়ে আসা আর কি। এই যে ঘটনাগুলো, এনসিপি কার সাথে জোট করবে, রাজনীতি করবে, কোনো আপত্তি নাই, কিন্তু যে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আদর্শগত অসততা, মানে আদর্শগত কোনো দ্বন্দ্ব নাই, এর সাথে কোনো আদর্শ সম্পর্ক নেই, এর পুরোটাই হচ্ছে সুবিধা, এবং সুবিধার জায়গাটা এটা আমার ব্যক্তিগত মানে পর্যবেক্ষণ, যে তরুণরা এদের পেছনে নেমেছিল এই তরুণদের একটা বিরাট অংশ সরে গেছে গত এক বছরে। তার উদাহরণ হচ্ছে ডাকসু সহ ছাত্র সংসদগুলোতে এনসিপির যে ছাত্র সংগঠন সে কিন্তু তৃতীয় হচ্ছে, চতুর্থ হচ্ছে, কোথাও কোথাও তারা প্রার্থী দিতেও পারছে না, অথচ হওয়ার কথা ছিল তো সব তরুণরা তো তাদের পেছনে থাকবে, তারা নেই। সুতরাং তাদের সম্মান রক্ষার্থে তাদের একটা ভোট দরকার। জামাতের একটা ভোট ব্যাংক আছে, তারপরে চরমনায় হুজুরের একটা ভোট ব্যাংক আছে, আর এনসিপি বিভিন্ন জায়গায় হয়তো তাদের প্রার্থীরা 35টা, যদি আমার ধারণা যে এক একটা আসনে যদি তারা 50,000 60,000 ভোট পায়, এটা যেমনিভাবে তারা তো প্রতীক হিসাবে শাপলাকলি নিয়ে নামছে, শাপলাকলির সম্মানটা রক্ষা পায় যে আমাদের প্রতীকে আমরা এতগুলো ভোট পেয়েছি, এটা তো আর বোঝা যাবে না যে আসলে কাদের ভোট। আর দ্বিতীয়ত হচ্ছে আপার কাউন্সিলে সম্ভবত এই ভোটকে দিয়ে তারা কতগুলো আসন পেয়ে যাবে, এই বিষয়গুলো বিবেচনা করে তাদের অতীতের যে কথাগুলো বলেছে নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্তকে পেছনে ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে, এবং তার দলের ভেতর থেকে যে নতুন বন্দোবস্ত নিয়ে আসবে, হ্যাঁ নতুন আরেকটা বন্দোবস্ত সে নিয়ে আসছে, এই বন্দোবস্তটা হচ্ছে কেবল এমপি হতে হবে, এবং আরো এর বাইরে এটাও তো একটা নতুন এটা একটা নতুন বন্দোবস্ত কৌশল। অনেক ধন্যবাদ। বিরতিতে যাব, অল্প সময় আছে, ওই সময়টাতে আপনার জাস্ট এই একটা লাইন আপনার শুনতে চাই যে এই মহিলারা এনসিপি ভেতরে যারা মহিলা তারা কিন্তু প্রতিবাদ করছেন বেশি, এটার কারণ কি? না, এটার কারণ হচ্ছে একটা হচ্ছে নারী স্বাধীনতার তো একটা ব্যাপার আছেই, আর এই যে শরীফ যে কথাটা বলেছেন, এনসিপি তো তাদের রাজনীতিতে কতগুলো দর্শনের কথা বলেছেন, কিছু স্বপ্নের কথা বলেছে। এই মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে, সে যেই দলে, আমি একটা রাজনীতি করি, আমি তো একটা স্বপ্ন নিয়েই রাজনীতি করি। আমার নেতা জিয়াউর রহমানের হাত ধরে যদি আমি এই দলে ঢুকলাম, সেই ইনফ্যাক্ট আমি বিএনপি গঠনের 1 বছর আগে 1977-এ আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি মানে আমার সংযুক্তিটা ঘটে, হোয়াট এভার। তো একটা স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটা যখন মানে আপনার মৃত্যুবরণ করে, অথবা স্বপ্নটার যখন কোনো ভবিষ্যৎ না থাকে, তখন মানুষ কোন আশায় সেখানে থাকে। এই যে মেয়ে আর জামাত তো কোনো মেয়েদের কোনো আসনও দেয়নি। এই যে এনসিপির সাথে যে ভাগাভাগিটা হলো জামাতের, যে বা আমরা জানি না এক্স্যাক্টলি কোথায় কাকে দিয়েছে কতটা, এই ভাগাভাগিতে তো এনসিপির মেয়েদের কোনো অংশগ্রহণ থাকবে না। অথচ আমরা জানি যে জুলাইয়ের আন্দোলনে কিন্তু মেয়েদের একটা বড় মাপের ভূমিকা ছিল, বিশাল বড় মাপের ভূমিকা ছিল। বেশ করে একটি মেয়েকে, ওই মেয়েটিকে পরে একদিন দেখলাম, আমাকে তাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল। মহিলা ভোটারও কিন্তু বেশি এখন। আমার আমি ছোট্ট বলি, সেটা হচ্ছে একটা ট্রাকের সামনে যখন মানে ছেলেদেরকে বন্দি করে, একটা হ্যাংলা পাতলা একটা মেয়ে ট্রাকটার সামনে, প্রিজন ভ্যানের সামনে এইভাবে রুখে দিল, মানে ট্রাকটাকে থামিয়ে দিল। আই স্যালুট হার। এই যে মেয়েটি অদম্য সাহস, এত মানুষের মধ্যে একটি মেয়ে, হ্যাংলা পাতলা একটা মেয়ে ট্রাকটাকে থামিয়ে দিল। আমার খুব ইচ্ছা ছিল মেয়েটিকে একদিন আমি দেখতে চাই, কোথায় সে মেয়েটি, কোন সংগঠন করে। যাক, পর একটা অনুষ্ঠান তাকে দেখেছি বটে, তো মেয়েদের সেখানে কোনো অংশগ্রহণ ছিল না, প্রতিনিধিত্ব ছিল না। এটা একটা অন্যতম কারণ। অনেক ধন্যবাদ আসাদুজ্জামান রিপন আপনাকে। আমরা আমাদের সময় হলো বিরতি নেওয়ার, বিরতির পর আমরা ফিরছি খুব তাড়াতাড়ি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে এলাম ফ্রন্টলাইনে আমাদের দুজন অতিথি, ডক্টর আসাদুজ্জামান রিপন এবং শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনি যেটা বলছিলেন বক্তৃতার শুরুতেই, যে তারেক রহমানের দেশে ফেরা এবং বাংলাদেশের নির্বাচনী হাওয়া এবং নির্বাচনের যা যা খবর হচ্ছে, অস্বস্তি ছিল, শঙ্কা ছিল, জল্পনা ছিল,
নানা ধরনের বিশ্লেষণ ছিল। তিনি আসতে পারবেন না, আসবেন না, আসলেও চলে যাবেন। তো সেটা দূর হয়েছে, সেটা একটা ভালো দিক। রাজনৈতিক শূন্যতার মধ্যে তার আগমনটাকে নিয়ে বিভিন্ন কাগজে যা যা লেখা হচ্ছে, এটা তো আপনি নিজেই জানেন, দেখছেন, আপনারাও বলছেন। রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা? ধন্যবাদ। রাজনীতিতে গুণগত পরিবর্তনের জায়গাটা এটা ইনিশিয়েট করতে হয় আসলে পলিটিক্যাল পার্টিকে। দেশের মানুষ তাদের মধ্যে পরিবর্তনটা এলেও এটিকে লিড করে পলিটিক্যাল পার্টি। আমি রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের মধ্যে খুব বেশি পরিবর্তনটা আমি দেখছি না। ইন্টারনাল যে সংস্কৃতি, সেই জায়গাটা খুব বেশি পরিবর্তিত হয়েছে তা না, কিন্তু বাহ্যিকভাবে কতগুলো জায়গা দেখা যাচ্ছে যে তারা তাদের আচরণের ক্ষেত্রে বেশ কতগুলো পরিবর্তন মানুষের ডিমান্ডটাকে সম্ভবত বিবেচনায় রাখছে। পার্টিগুলোর মধ্যে এই যে আগের যে অংশটা আলোচনা করলাম, এনসিপি, তারা তাদের যে আদর্শের কথাটা বলেছিল সেখান থেকে সরে গেছে। একটা বিরাট, এটা আমার কাছে অধপতন বলতে পারি, যে তরুণরা স্বপ্ন দেখিয়ে মানুষকে রাস্তায় এনেছে। এটার নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, ওই যে কারণটা হচ্ছে সুবিধা, স্বার্থ, লোভ, ক্ষমতা। এবং ক্ষমতার জায়গাটায় আমি কয়েকদিন আগে এই যে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হলো, আগুন দেওয়ার পরপর তার আগে কয়েকটা জায়গা থেকে বলা হলো যে এইখানে কোথায় কোথায় আগুন জ্বালাতে হবে, তাদের একটা পলিটিক্যাল পরিচয় ছিল। কিন্তু পরের দিন দেখা গেল যে ওই যে পলিটিক্সটা যারা ওন করে তারা বলছে যে হ্যাঁ, তারা আমাদের ছাত্র সংগঠনের নেতা, কিন্তু এই বক্তব্যটা তার ব্যক্তিগত বক্তব্য, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু তার আগে আপনার খেয়াল আছে যে মিটফোর্ডে একজন দোকানদারকে পাথর মেরে হত্যা করা হলো। যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি ছিল নাকি, যারা হত্যা করেছে তাদেরও একটা পলিটিক্যাল আইডেন্টিটি ছিল। কিন্তু এই হত্যাকাণ্ডকে চাপিয়ে দেওয়া হলো লন্ডনে, সাথে সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মিছিল এবং অশ্লীল সমস্ত শব্দ ব্যবহার করে। কেন? আপনি মিটফোর্ডের একটা হত্যাকাণ্ড, সেইটার দায় আপনি মিটফোর্ড থেকে কয়েক হাজার মাইল দূরে একজন পলিটিশিয়ানের কাছে চাপিয়ে দেবেন। আর এখানে যারা আগের দিন বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার জন্য বলল, তার দায় তাদেরকে দিবেন না। কারণটা হচ্ছে রাজনীতি। আমার যেটা সুবিধা আমি ওটুকুই গ্রহণ করব। এবং এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের অভ্যুত্থানে যারা বড় বড় দায়িত্বটা পালন করেছেন, পাবলিক নানাভাবে মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু এই জনমত গড়ে তোলার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল, আজকে দেখবেন যে প্রত্যেকের বিরুদ্ধে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার। তার অর্থ হচ্ছে যে অনেকগুলো রাজনৈতিক দল তারা ওই যে সংস্কৃতি থেকে বেরিয়ে আসেনি। সোশ্যাল মিডিয়ায় রিপন ভাই যেটি বললেন যে গণ অভ্যুত্থানে নারীদের একটা বীরত্বপূর্ণ অবদান ছিল, তাদের স্যাক্রিফাইস ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নির্বিচারে নারীদেরকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, একটু মতের অমিল হলেই তার অর্থ হচ্ছে যে আমাদের মধ্যে নারীর প্রতি শ্রদ্ধা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা, এই জায়গাটা আমরা আসতে পারিনি। কিন্তু এই সময়কালে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দেশে ফিরে আসার পরে তিনি যে বক্তব্যটি রেখেছেন, এই বক্তব্যটা বাংলাদেশের রাজনীতিতে এই সময়কালে বেশ আলোচিত হচ্ছে। যে সেখানে কোনো ইতিহাস ধরে টানাটানি নেই, কোনো ধরনের বিলাপ নেই, কোনো ধরনের সুবিধা নেওয়ার ইচ্ছা নেই, কতগুলো স্বপ্নের কথা বলা হয়েছে। যে স্বপ্নটা আপনি ঢাকার রাস্তায় রাস্তায় জুলাই অভ্যুত্থানের সময় তরুণরা দেয়ালে লিখেছিল, যদিও সেখান থেকে আমাদের রাষ্ট্র সরকার অনেক দূর সরে গেছে, কিন্তু তারপরেও একটা রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দলের নেতা, তিনি কতগুলো স্বপ্নের কথা বলছেন। এটি হচ্ছে আমার কাছে পজিটিভ একটা দিক। আবার শঙ্কার একটা দিক আছে। আপনি মিডিয়ার মানুষ, দীর্ঘদিনের মিডিয়া, আমরা মিডিয়া যারা অবজারভার, আমাদের কাছে একটা শঙ্কা হচ্ছে যে এই তারেক রহমানকে দেশে আসা নিয়ে মিডিয়া সম্ভবত রিপন ভাই যেটা বললেন যে পেছনের দায় শোধ করার একটা প্রবণতাও থাকতে পারে, অথবা এক ধরনের মানে তোয়াজ করার যে কালচারে আমরা অভ্যস্ত। এবং এটা দেখার পর আমার কি মনে হয় জানেন, মাঝে মাঝে যে আগে আমরা শুনতাম যে অমুক জায়গার চাপের কারণে শেখ হাসিনার কাছে যে দাসত্ব করত, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় যে না, শুধু চাপের কারণে না, কতগুলো সহজাত প্রবণতার জায়গা থেকে এই কাজটি করত। মজ্জাগত অবস্থান। মজ্জাগত অবস্থান। আমরা অনুরোধের জায়গাটা, আর
যে সম্ভাবনাটা আমাদের সামনে তৈরি হয়েছে, কারণ আমরা একটা শিক্ষা কিন্তু এসেছে যে দম্ভের শাসন কখনো না কখনো মানুষ সেটি ভেঙে দেয়। এই শিক্ষাটা যদি আমাদের রাজনীতিবিদরা গ্রহণ না করে, তাহলে আগের ঘটনার থেকে তারা শিক্ষা নিতে পারে। রাজনীতিবিদদের মধ্যে আরেকটা পরিবর্তনের জায়গাটা আমার যেটা মনে হয় যে আগামী নির্বাচনকে ঘিরে তারা মোটামুটি মানুষের কাছে কতগুলো বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই বার্তার মধ্যে কেবল শহরের মানুষের ইস্যুগুলো আছে, প্রান্তিক মানুষের ইস্যুগুলো সেখানে অনুপস্থিত। আমরা গত 1.5 বছর জুলাই সনদ, জুলাই ঘোষণা, আমাদের সংস্কার যা যা নিয়ে আলোচনা করেছি, সেখানে প্রান্তিক মানুষের অংশগ্রহণ নেই এবং তাদের ভাবনাটাও নেই। কয়েক মাস আগে খামারবাড়িতে এই গণ অভ্যুত্থানের সরকার থেকে শুরু করে বিভিন্ন সিভিল সোসাইটি, রাজনৈতিক দল একটা দীর্ঘ আলোচনা করেছিল 3 দিন ব্যাপী, এবং সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তার বক্তব্যটা আমার মনে পড়ে, তিনি জিজ্ঞেস করেছিলেন যে এখানে তো আমি কোনো লুঙ্গি পরা মানুষকে দেখছি না, তাহলে আপনার এখানে চা শ্রমিকের রিপ্রেজেন্ট কে করছে, আপনার গার্মেন্টসের রিপ্রেজেন্ট কে করছে, আপনার সুইপারের রিপ্রেজেন্ট কে করছে? কেবল উপরি কাঠামোর কতগুলো মানুষের ঢাকা ক্লাবে কফি খায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে চা খায়, তাদের ভাবনার জায়গাগুলো, স্টাডি সার্কেলের ইস্যু, এই ভাবনাগুলো সরকারের কাজের মধ্যে, ভাবনার মধ্যে এবং সংস্কারের যে এজেন্ডাগুলো, সেখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনলেন, আপনি একমত না দ্বিমত আছে? না, শরীফ যে কথাগুলো বলেছে সেখানে ভিন্ন মত পোষণ করার কোনো কারণ নেই। আমি শরীফকে ধন্যবাদ জানাবো। সেটা হচ্ছে যে আমরা যখন দেয়ালের লিখনগুলো যখন সবাই বিস্মৃতির দিকে চলে যায়, অর্থাৎ লেখাগুলো পড়ি না, প্রথম হচ্ছে যে আমরা দেয়ালে লেখা পড়ি না, এটা একটা বড় মানে বলে যে দেয়ালের লেখা কেউ দেখে না, দেয়ালে লেখা পড়া উচিত। আমি আমার নেতা তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি ওই দেয়ালের লেখা থেকে তিনি পিক করেছেন অনেকগুলো কথা, যেগুলো তিনি তার মানে প্রতিশ্রুতির মধ্যে, তিনি তার স্বপ্নের মধ্যে নিয়ে এসেছেন। যেখানে আমরা সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে ভুলে যাচ্ছিলাম অথবা আকাঙ্ক্ষাগুলোকে পাশ কাটিয়ে একেবারেই স্বপ্ন আকাঙ্ক্ষার বৈপরীত্য জায়গার মধ্যে নতুনদের যে দল, তারা সেখানে আশ্রয় নিচ্ছে। অন্যদিকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কি করলেন? এই যে তরুণ সমাজের যে আকাঙ্ক্ষার কথাগুলো দেয়ালের বিভিন্ন জায়গায় জায়গায় লেখা ছিল, সেই লেখাগুলো তিনি ধারণ করলেন। একটি অসাধারণ একটি লেখা আমাকে ভীষণ টাচ করেছে, বলছে, শোনো মহাজন, শোনো মহাজন, আমরা কিন্তু বহুজন, শোনো মহাজন, আমরা কিন্তু বহুজন। দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। নিজেকে মহাজন ভাবলে চলবে না, জনগণকে এম্পাওয়ার করার কথা, জনগণের ক্ষমতায়ন। আমি একজন মানুষকে, আমার সীমানার বাইরে একজন মানুষকে ভীষণ পছন্দ করতাম, তিনি হচ্ছেন কমরেড প্রচণ্ড নেপালের। তার ওই কথাটা তিনি তার দেশের মানুষের জন্য বলতেন, জনগণের ক্ষমতায়নের কথা বলতেন। আমি এরপর থেকে জনগণের ক্ষমতায়ন এই দুটো শব্দ ভীষণভাবে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। আসলে তো তাই, প্রজাতন্ত্রের মালিক যদি জনগণ হয় এবং সেই জনগণকে যদি আপনি ক্ষমতাহীন করে যদি দেশ শাসন করেন, তাহলে তো সেটা গণপ্রজাতন্ত্র হলো না, এবং আপনি জনগণের শাসনও কায়েম করতে পারলেন না। ওই যে উপরি কাঠামোর কথা বলল শরীফ, আপনার শাসন ক্ষমতার স্তরটা হবে উপরি কাঠামো লোকদের জন্য, ওখানে জনগণের কোনো সংশ্লেষ থাকবে না। আজকে যখন আমি আমার পার্টির প্রধান কার্যালয়ের নয়াপল্টন থেকে যখন আমি আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করে যখন আমি পায়ে হেঁটে আসছিলাম, কারণ গাড়ি অনেক দূরে, হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে শীতকে উপেক্ষা করে এবং প্রয়োজনীয় যে শীতের কাপড় তাদের সবার কাছে ছিল তাও না, মানে যতটুক থাকা উচিত ততটুক না, কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের নেতাকে এক পলক দেখার জন্য। নেতা হয়তো সেখান থেকে হেঁটে মানে গাড়িতে করে যাবেন, গ্লাস থেকে গ্লাসটা নামিয়ে হয়তো হাত তুলে তাদের অভিবাদন জবাব দেবেন, কিন্তু এই যে মানুষগুলো মুগ্ধ হয়ে তারেক রহমানের গন্তব্যটা অথবা আগমনটা দেখছেন বা দেখবেন। কিন্তু নেতা হিসেবে তারেক রহমান ওই যে যারা দণ্ডায়মান যে জনসাধারণ, সেই জনসাধারণের আকুতি, তাদের যে আগ্রহ, তাদের যে উচ্ছ্বাস, শুধুই কি নেতাকে দেখার জন্য না, এই যে লক্ষ লক্ষ মানুষ, 1.5 কোটি মানুষ ঢাকায় এলেন, আগের দিন থেকে ঢাকার মানে 300 ফিট রাস্তাটা পরিপূর্ণ করে দিলেন এবং মানে
প্রচণ্ড শীতের মধ্যে প্রায় পুরো বিকেল জুড়ে তারা থাকলেন সেই যে জায়গাটিতে। শুধু কি তারেক রহমানে ফিরে আসছেন এটা দেখার জন্য? তারেক রহমান যে স্বপ্নের কথাগুলো শুনিয়েছেন বিভিন্ন সময়ে, যে আপনার মানে স্কাইপিতে যখন নেতাকর্মীদের সাথে কথা হতো সেগুলো তো পত্রিকাও আপনারা ছাপতেন, সেই কথাগুলো তার মুখ থেকে যখন তিনি বললেন, যেটা আসলে খুব রাইটলি বলেছেন, যে মানে বিলাপ নয়, অন্যের বিরুদ্ধে কোনো মানে ইয়ে নয়, কি বলে আপনার মানে কুৎসা নয়, তা না করে শুধুই মাত্র প্রমিজের কথা বলেছেন। সে মার্টিন লুথার কিংয়ের মতোই বলেছেন। মার্টিন লুথার কিং বলেছেন, উই হ্যাভ এ ড্রিম, একটা স্বপ্নের কথা বলছে। সে স্বপ্নটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানকার মানুষের স্বপ্নদের কথা বলছেন, সাদা কালো মানুষের ভেদাভেদের বিলোপের কথা বলেছেন, তাদের মানবিক মর্যাদার কথা তিনি বলেছেন। এই স্বপ্নগুলি তো তিনি তুলে ধরেছেন। ঠিক তারেক রহমান তার মাটি, তার দেশের মাটিতে দাঁড়িয়ে ঠিক সেই কথা, সেই প্রমিজেসগুলি তিনি কিন্তু উচ্চারণ করেছেন। সবচেয়ে দেখবেন একটা আনন্দের বিষয়টা হচ্ছে এবং দেখার বিষয়, সেটা হচ্ছে যে 17 বছর পরে তিনি যখন দেশে আসলেন, বিমানবন্দরে নামার পরে সেটা তো পুরোটাই পাকা রাস্তা, মানে যদি আপনি মানে কি বলেন, টাইলস বলেন, হোয়াট এভার, মানে একটা মানে পাকা অবস্থান। সেখান থেকে বেরোবার পরে তার নজরে পড়ল বিমানবন্দরের আঙ্গিনায় এক চিলতে আপনার সবুজ উদ্যান। হঠাৎ করে তার মনে হলো এইরকম দেশের মাটিতে এরকম সবুজ উদ্যানটা আমি অনেকদিন পা ছোঁয়াইনি। তিনি তাৎক্ষণিকভাবে ওই বিমানবন্দরে নেমেই কিন্তু যখনই তিনি একটা সবুজ একচিলত উদ্যান দেখলেন, সেখানে জুতো খুলে তিনি সেখানে দাঁড়ালেন, অনুভব করলেন এই শিশির ভেজা ঘাসে নিজের পা ছুঁয়ে অনুভব করলেন যে এই মাটি, এই শিশির ভেজা ঘাস আমি 17টি বছর আমি স্পর্শ করিনি, অথবা আমি পাটা ছোঁয়াতে পারিনি, এইভাবে হাঁটতে পারিনি। এবং এক পর্যায়ে এতটা আবেগ আপ্লুত হয়ে পড়লেন, তখন উনি দেশের মাটিটা হাত দিয়ে তুলে নাড়লেন এবং অনুভব করলেন যে এটা আমার দেশের মাটি। ওই যে কবি অনেক আগে বলছেন, ও আমার দেশের মাটি। দেশের মাটি যাকে না টানে, এবং আমি তারেক রহমানকে ভাগ্যবান বলবো যে দেশের মাটি তাকে ধারণ করেছে, দেশের মাটিতে তিনি মানে পদস্পর্শ করতে পেরেছেন, এই ঘাসে পা ভিজিয়েছেন। আরেকজন যিনি জনগণের ক্ষমতাকে অস্বীকার করেছেন এবং প্রজাতন্ত্রের মালিক যে জনগণ, এটা কখনই মানতে চাননি, এবং সব কিছুর মধ্যে আমি তারেক রহমানের বক্তব্যের মধ্যে আমি দেখবেন কখন আমিত্ব নাই। এবং আপনি দেখবেন শেখ হাসিনা বলতেন যে আমার বোন এসে বললো, রেহানা এসে বললো যে তুমি 18 কোটি মানুষকে খাওয়াতে পারো, ওই রোহিঙ্গাদের উদাহরণ টানতে, তুমি 10 লক্ষ মানুষকে খাওয়াতে পারবে না। নাউজুবিল্লাহ, খাওয়ানোর মালিক তো রাব্বুল আলামিন। তিনি খাওয়ানোর দায়িত্ব, খাওয়ানোর মালিকও শাস্তি চেয়েছিলেন, যার জন্য কি হলো। এবং দেখেন আইরনি অফ দ্য ফেট, দুজন মানে নেতা নেত্রী বেলায়, একজন চরম লাঞ্ছনার মধ্য দিয়ে পেছনের দরজা দিয়ে দেশ থেকে ভেগে গেলেন, আরেকজনকে আপনাদের ভাষা, আপনার পত্রিকায় মানে শিরোনাম করেছেন রাজসিক সম্বর্ধনা। আমি ঠিক সম্বর্ধনার কথা বলবো না, জনগণের সাথে মহামিলন, একজন নেতার সাথে জনগণের মহামিলনের একটি ঘটনা 25শে ডিসেম্বর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ালো। জনগণের সাথে নেতার মহামিলনের ঘটনা, ইট ওয়াজ নট এ সম্বর্ধনা। আমাদের পার্টির লোকেরা এটা সম্বর্ধনা বলেছে, গণসম্বর্ধনা বলেছে। আমি বারবার বলতে চেয়েছি, এটা গণসম্বর্ধনা নয়, এটা রাজস্বিক সম্বর্ধনা মোটেও নয়। এটা হচ্ছে জনগণের সাথে তার নেতার একটা মহামিলনের একটা ক্ষণ, একটা অসাধারণ মুহূর্ত। তো সেই নেতা এইটা মানুষ, এবং তিনি যে মানুষকে ধারণ করেন, দেশকেও ধারণ করেন। এবং এটা যদি, যেটাকে ইংরেজিতে আপনারা বলেন ট্রান্সলেট করা, ওনার স্বপ্নগুলো যদি উনি বাস্তবায়ন করতে পারেন, যে আকাঙ্ক্ষাগুলো উচ্চারণ করেছেন, সেগুলো যখন বাস্তবায়িত হবে, এদেশের মানুষ ওই যে লাইন ধরে যারা দাঁড়িয়ে থাকেন, তার এটাই দেখতে চান তার কাছ থেকে, তার নেতৃত্বে। রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।